হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা গ্লুকোনিওজেনেসিস পড়ব। গ্লুকোনিওজেনেসিস কি সেটা খুব ভালো করে আমরা বুঝে নেব। তোমাদের যা কোয়েশ্চেন হবে তোমরা আমায় কমেন্ট বক্সে করতে পারো। আমরা অলরেডি গ্লাইকোলাইসিস পড়েছি, ক্রেবস সাইকেল পড়েছি, পেন্টোজ ফসফেট পাথওয়ে পড়েছি। আজকে আমরা পড়ব গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস এই শব্দটা বা ওয়ার্ডটা বা এই টার্মিনোলজিটার মানে যদি আমরা বুঝি তাহলে আমাদের এই প্রসেস সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। গ্লুকোনিওজেনেসিস, দেখো এখানে কথাটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে গ্লুকো। গ্লুকো কথাটা এসছে গ্লুকোজ থেকে। নিও কথাটার মানে হলো নিউ বা নতুন, আর জেনেসিস মানে হলো প্রোডাকশন বা সিনথেসিস। তাহলে আমরা নর্মালি কি হয়, আমরা যখন খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পরিপাক নালীর মধ্যে থাকা এনজাইম সেই কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করে গ্লুকোজ তৈরি করে। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে কি হতে পারে, তোমার ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড অথবা পাইরুভেট এগুলো থেকেও কিন্তু আমাদের বডিতে গ্লুকোজ তৈরি হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো নতুন সাবস্টেন্স থেকে যদি আমাদের বডিতে গ্লুকোজ তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলতে পারি। তো গ্লুকোনিওজেনেসিসকে আমরা এইভাবে ডেসক্রাইব করতে পারি: সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্সেস। নন কার্বোহাইড্রেট সোর্সেস থেকে যদি আমরা গ্লুকোজ পেয়ে থাকি সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলবো। আমরা এর কনসেপ্টটাকে একটু ভালো করে বুঝে নিই। আমরা যখন কোনো খাবার খাচ্ছি, আমরা পিৎজা খাচ্ছি কিংবা আমরা কোনো ব্রেড খাচ্ছি, যে কোনো ধরনেরই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা খাই, তাহলে সেটা প্রথমে ডাইজেস্টিভ সিস্টেম কি করবে, ওটাকে ডাইজেস্ট করবে এবং সেই ডাইজেস্ট করে কি করবে, কার্বোহাইড্রেটটার গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। এবং আমাদের নর্মালি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা থাকে 100 to 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। এক্সেস গ্লুকোজ আমরা জানি লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়। কিন্তু যদি আমরা কখনো ফাস্টিং কন্ডিশনে থাকি, উপোস করে থাকি, খাবার অনেকক্ষণ না খাওয়া হয়, তখন আমাদের কি হবে, এই যে লিভারের মধ্যে যে গ্লাইকোজেনটা তৈরি হয়েছে গ্লুকোজ থেকে, সেই গ্লাইকোজেনটা ডিপ্লিটেড হবে। হ্যাঁ, মোটামুটি 100 গ্রাম যদি গ্লাইকোজেন থেকে থাকে সেটা ডিপ্লিটেড হবে এবং সেটা থেকে আবার ব্লাড গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা আবার জানি যে আমাদের কিছু কিছু বডিতে টিস্যু আছে, যেমন আমাদের ব্রেনের মধ্যে থাকা যে সমস্ত নার্ভ টিস্যু আছে অথবা যেগুলো রেড ব্লাড সেলগুলো আছে, তারা কিন্তু ডাইরেক্ট এনার্জি সোর্স হিসেবে গ্লুকোজকে ইউজ করে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ফ্যাট, অ্যামাইনো অ্যাসিডস বা পাইরুভেট এইসব সোর্স থেকেও কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারে, ফাস্টিং কন্ডিশনে হোক বা যখন গ্লুকোজের প্রয়োজন আমাদের শরীরে সেই সময়। তো এটাকে আমরা বলবো, এই প্রসেসটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য যে কোনো সোর্স থেকে যদি গ্লুকোজ তৈরি হয় সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এবার আমরা দেখে নিই গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা কোথায় কোথায় হয়। লিভারের মধ্যে সাধারণত 50 to 60% গ্লুকোনিওজেনেসিস হয় এবং এটাই আমাদের বডির মধ্যেই একটা জায়গা যেখানে সব থেকে বেশি গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা হয়। এরপর সেকেন্ড হচ্ছে কিডনি। কিডনির মধ্যে প্রায় 40% গ্লুকোনিওজেনেসিস হয়ে থাকে। এছাড়া ইন্টেস্টাইনের মধ্যেও কিছু গ্লুকোনিওজেনেসিস হয়, কিন্তু এটা মাইনর অ্যামাউন্টে হয়। আমরা এবার মেটাবলিক রিয়াকশনসটা দেখে নিই এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসের। গ্লুকোনিওজেনেসিস খুব ভালো করে বুঝতে গেলে আমাদের গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল এবং আরও কিছু রিয়াকশনস আমাদের ভালো করে বুঝতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা দেখে নাও, তাহলে তোমরা এই প্রসেসটা একটু লিঙ্ক করতে পারবে। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা কি দেখেছি, গ্লাইকোলাইসিসের মধ্যে মোট 10টা রিয়াকশনস আছে। হ্যাঁ, প্রথম রিয়াকশনে এনার্জি কনজিউমড হয়, ফার্স্ট 5টা রিয়াকশন যেটা ফার্স্ট ফেজ, তারপরে যে 5টা রিয়াকশন সেটা সেকেন্ড ফেজ, যেখানে এনার্জি প্রডিউসড হচ্ছে। তাহলে নেট রিয়াকশন কি হচ্ছে, গ্লুকোজ প্লাস 2 এডিপি প্লাস 2 পিআই প্লাস 2 এনএডি প্লাস থেকে তৈরি হয়ে যাচ্ছে পাইরুভেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে কি তৈরি হচ্ছে, ক্রেবস সাইকেলে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়, সেই পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে আসছে এবং সেই অ্যাসিটাইল কোয়ের থেকে আলফা কিটোক্লোরাইড, এইভাবে ক্রেবস সাইকেলটা চলে। সেখানে অক্সাল অ্যাসিড তৈরি হয়, অক্সাল অ্যাসিড আবার ওই অ্যাসিটাইল কোয়ের সঙ্গে লেগে আবার সাইটেট তৈরি করে, এইভাবে ক্রেবস সাইকেল চলতে থাকে। এবং ক্রেবস সাইকেলের মধ্যে আমরা দেখবো মোট 8টা রিয়াকশনস আছে। এগুলো ডিটেলে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যদি কোশ্চেন কিছু থাকে, কনসেপ্টের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আমি আছি। আচ্ছা, এরপরে দেখো এই কি করে ব্যাপারটা কি করে হয়। গ্লাইকোলাইসিসে আমরা কি দেখেছি, নর্মালি যে ব্লাড গ্লুকোজ, যেটা গ্লুকোজ হচ্ছে ইটসেলফ একটা 6 কার্বন কম্পাউন্ড। সেই 6 কার্বন কম্পাউন্ড কি হয়, যখন আমরা কোনো খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ব্রেড হতে পারে বা যে কোনো খাবার হতে পারে, সেটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আসছে এবং ইন্টেস্টাইনের মধ্যে 10টা রিয়াকশনস হয়, যেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের রিয়াকশন। সেখানে কি হয়, একটা 6 কার্বন
গ্লুকোজ থেকে সেখানে 3 কার্বন পাইরুভেট তৈরি হয়। এই 10টা রিয়াকশনের মধ্যে 3টে রিয়াকশন হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। অর্থাৎ ইরিভার্সিবল রিয়াকশনগুলো মানে কি, তারা কিন্তু একমুখী, তারা কিন্তু দ্বিমুখী রিয়াকশন নয়। তাহলে 10টা রিয়াকশনের 7টা রিয়াকশন হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, মানে সেটা বাই ডিরেকশনালি কাজ করে। কিন্তু 3টে রিয়াকশন আমরা দেখব, সেই 3টে রিয়াকশন হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। কোন কোন রিয়াকশন সেটা আমি তোমাদের বলছি। তাহলে এই ইরিভার্সিবল রিয়াকশনগুলোর কাজ কি? এরা হচ্ছে ব্লাড গ্লুকোজ থেকে ইরিভার্সিবল রিয়াকশনগুলো তোমার 3টে স্পেসিফিক এনজাইম এটাকে কন্ট্রোল করে, এবং তোমার যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে আমাদের বডির মধ্যে এক্সেসিভ খাবার খাওয়ার জন্য, বা যখন কার্বোহাইড্রেট ইনটেক হবে আমাদের বডির মধ্যে, তখন কিন্তু এই ইরিভার্সিবল এনজাইমগুলো কনসেন্ট্রেশন বা সিনথেসিস আমাদের বডিতে বাড়তে থাকে, যাতে করে ব্লাড গ্লুকোজ থেকে এটা পাইরুভেটে কনভার্ট করতে পারে খাবারটাকে। তাহলে স্পেসিফিক এনজাইমগুলো কি করবে? ইট ক্যান রিভার্স দিস রিয়াকশনস, এবং এটা হবে আপরেগুলেটেড কখন হবে? এই স্পেসিফিক এনজাইমগুলো আবার যেগুলো ইরিভার্সিবল হচ্ছে কি, যখন আমাদের ফাস্টিং কন্ডিশন, তখন কি হবে? এই যে এনজাইমগুলো এই ইরিভার্সিবল রিয়াকশনসগুলোকে রিভার্স করে দেবে, সেই স্পেসিফিক এনজাইমগুলোর আপরেগুলেশন দেখা যাবে আমাদের বডিতে ফাস্টিং এর সময়। তাহলে কি হবে? তখন কি হবে? তখন আবার পাইরুভেট থেকে আবার গ্লুকোজ তৈরি হবে। তাহলে আমাদের ফাস্টিং এর সময় যে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে গেছিল সেটা আবার বেড়ে যাবে। এই জায়গাটাকে আমি আরেকটু সহজভাবে তোমাদের বলি। নর্মালি কি হচ্ছে, ব্লাড গ্লুকোজ থেকে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। তো এই প্রসেসটা 10টা রিয়াকশন স্টেপ আছে, গ্লাইকোলাইসিস পড়লেই তোমরা বুঝতে পারবে। তো সেই 10টা রিয়াকশনের মধ্যে 7টা রিয়াকশন আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, মানে বাই ডিরেকশনাল, দুদিকেই হতে পারে। আর বাকি 3টে রিয়াকশন হচ্ছে ইরিভার্সিবল, অর্থাৎ ইউনিডিরেকশনাল হয়। তাহলে এই ইউনিডিরেকশনাল রিয়াকশনগুলোর কাজ হচ্ছে সবসময় ডিরেকশনটাকে টুয়ার্ডস পাইরুভেট করে রাখা, অর্থাৎ গ্লুকোজ থেকে সবসময় পাইরুভেটের দিকে সেটা এগোনো, হ্যাঁ, মানে 6 কার্বন থেকে 3 কার্বন এগোনো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু কিছু স্পেসিফিক এনজাইম আছে যারা কি করে, এই 3টে ইরিভার্সিবল রিয়াকশনকে আবার রিভার্স করতে পারে। সেই রিভার্স করার ফলে কি হবে? সেই রিভার্সটা হবে কখন? আপরেগুলেটেড হবে ডিউরিং ফাস্টিং কন্ডিশন, তখন পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হবে। আবার আমরা দেখতে পাচ্ছি ল্যাকটেট, প্রোপায়োনেট, এরকম কিছু কিছু জিনিস আছে, বা গ্লিসারল আমরা দেখতে পারি, সেগুলো থেকেও কিন্তু পাইরুভেট তৈরি হতে পারে, যেটা আবার পুনরায় গ্লুকোজ তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোপায়োনেট বা ল্যাকটেট কিংবা গ্লিসারল, যেগুলো হচ্ছে নর্মালি কার্বোহাইড্রেট নয়, সেগুলো থেকেও কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল মানে গ্লুকোজ তৈরি হতে পারে। এটাই হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। আমরা এবার ডিটেইলে দেখে নিই প্রসেসটা কিভাবে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো গ্লাইকোলাইসিসটাকে একবার রিক্যাপ করে নিই আমরা। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা কি দেখতে পাচ্ছি? গ্লুকোজ থেকে গ্লুকোকাইনেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। সেই গ্লুকোজ 6 ফসফেটটা আবার আইসোমারেজ এনজাইম দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হয়। সেই ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে আবার একটা ফসফেট গ্রুপ লাগে উইথ দি হেল্প অফ দ্য এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ, এবং এটা তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হয়ে যায় ফসফোএনল পাইরুভেট। সেই ফসফোএনল পাইরুভেট আবার ফ্রুক্টোকাইনেজ এনজাইমের প্রেজেন্সে তৈরি করে পাইরুভেট। এবার আমরা দেখব এই পাইরুভেট থেকেও ফসফোএনল পাইরুভেট তৈরি হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটা রিয়াকশনে হয় না। তাহলে সেটা কিভাবে হয়? এই পাইরুভেটটা গ্লাইকোলাইসিসের ফলে যে পাইরুভেটটা তৈরি হলো সেটা চলে আসে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, হ্যাঁ, এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসাটাতে হেল্প করে যে এনজাইমটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসার পরে কি হয়, পাইরুভেট কার্বক্সিলেজ বলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা এনজাইম আছে, সেটা পাইরুভেটকে অক্সালো অ্যাসিডেটে কনভার্ট করে দেয়। এবং এই প্রসেসটা হওয়ার জন্য এটিপি আমাদের ইনভেস্ট করতে হয়, এবং একটা কার্বন ডাইঅক্সাইড লাগে, কারণ পাইরুভেট আমরা জানি একটা 3 কার্বন কম্পাউন্ড, আর অক্সালো অ্যাসিটেট হচ্ছে একটা 4 কার্বন কম্পাউন্ড, সুতরাং একটা কার্বন লাগবে। সেই কার্বনের সোর্সটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে এই পাইরুভেট কার্বক্সিলেজ হচ্ছে একটা প্রথম গ্লুকোনিওজেনিক এনজাইম আমরা বলতে পারি, যেটার কাজ হচ্ছে পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরির দিকে রিয়াকশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে প্রথমে কি হচ্ছে, পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিড তৈরি হবে, হ্যাঁ, এবং সেটা কার দ্বারা হবে? পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের দ্বারা। তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রসেসের প্রথম এনজাইম হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, যেটা আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট গ্লুকোনিওজেনিক এনজাইম। এরপর কি হবে? অক্সালো অ্যাসিডেটটা মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে সাইটোপ্লাজমের মধ্যে আসবে, এবং ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ আরেকটা এনজাইম যেটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সেটা অক্সালো অ্যাসিডেট থেকে আবার ফসফোএনল পাইরুভেট তৈরি হবে। এবং এই প্রসেসটা হওয়ার জন্য দেখো আবার একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে,
খুব স্বাভাবিকভাবেই, কারণ এটা একটা 4 কার্বন কম্পাউন্ড ছিল, ফসফেনল পাইরুভেট হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, তাহলে একটা কার্বন যেহেতু কমে গেল সেটা কার্বন ডাইঅক্সাইড ফর্মে বেড়ে গেল, এবং এই প্রসেসটা হওয়ার জন্য কিন্তু একটা জিটিপি ইনভেস্ট করতে হয়। তাহলে আমরা দেখলাম দুটো, একটাতে একটা এটিপি লাগলো, পরের স্টেপে একটা জিটিপি লাগলো এই গ্লুকোনিওজেনেসিসটা করার জন্য। ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা তোমাকে বাড়াতে হবে, সো ইউ হ্যাভ টু ইনভেস্ট এনার্জি। তাহলে কি বলছে, তাহলে প্রথমে কি হলো, নর্মালি ফসফেনল পাইরুভেট থেকে একটা স্টেপেই পাইরুভেট তৈরি হয়, কিন্তু পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট কিন্তু একটা স্টেপে হতে পারছে না। তাহলে পাইরুভেটটা কি হচ্ছে, সাইটোপ্লাজম থেকে সেটা মাইটোকন্ড্রিয়াতে আসছে, মাইটোকন্ড্রিয়াতে এসে পাইরুভেট কার্বক্সিলেজ উৎসেচকের প্রভাবে, এনজাইমের প্রভাবে সেটা কার্বন ডাইঅক্সাইড এবং এটিপির সাহায্যে অক্সালো অ্যাসিডে পরিণত হচ্ছে। সেই অক্সালো অ্যাসিডটা আবার মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসছে, এবং সাইটোপ্লাজমে এসে আবার ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ উৎসেচকের প্রভাবে জিটিপি সাহায্যে এবং একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিচ্ছে, সেটা আবার ফসফেনল পাইরুভেট তৈরি করছে। এই ফসফেনল পাইরুভেটটা আবার একটা খুব সহজেই সেটা তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট হতে পারে, কারণ এটা একটা রিভার্সেবল রিঅ্যাকশন। এরপরে কি হবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট সেটা আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এর এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হবে। অর্থাৎ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে দেখো ফ্রুক্টোজের দুটো কার্বনে, 1 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বনে দুটো ফসফেট গ্রুপ লেগেছিল, সেটা যখন একটা ফসফেট গ্রুপ বেরিয়ে গেল তখন সেটা হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এবং এই প্রসেসটা হবে কিন্তু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এনজাইমের সাহায্যে। আবার অন্যদিকে আমরা কি দেখতে পাই, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটও কিন্তু আইসোমারেজ করে দেবে, কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার গ্লুকোজ তৈরির জন্য যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। হ্যাঁ, এবার আমরা কি দেখতে পারি যে এই প্রসেসটাতে যেমন আমরা দেখতে পেলাম, তাহলে গ্লুকোজ থেকে এই পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয়ে গেল। তাহলে পাইরুভেট থেকে গ্লুকোজ কী করে তৈরি হলো, পাইরুভেটটা প্রথমে অক্সালো অ্যাসিডেট তৈরি করলো, তারপর সেটা অক্সালো অ্যাসিডেটকে ফসফেনল পাইরুভেট, ফসফেনল পাইরুভেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তার থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট আইসোমারেজ হয়ে তৈরি করলো গ্লুকোজ 6 ফসফেট, সেই গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয়ে গেল গ্লুকোজ। তাহলে এনজাইম কী কী লাগছে, প্রথমে লাগছে পাইরুভেট কার্বক্সিলেজ 1 নম্বর এনজাইম, 2 নম্বর এনজাইম হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, 3 নম্বর এনজাইম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ, 4 নম্বর এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। তাহলে এই চারটে এনজাইম ছাড়াও আরও যে এনজাইমগুলো লাগছে সেগুলো কিন্তু গ্লাইকোলাইসিসের সঙ্গে কমন এনজাইম। আচ্ছা, আমরা এবার দেখব যে এই ছাড়াও এই তোমার এই গ্লুকোজ ছাড়াও অন্যান্য কিছু কম্পাউন্ড যেমন প্রোপায়োনেট, ল্যাকটেট, গ্লিসারল এরাও কিন্তু তোমার গ্লুকোজ তৈরি করতে পারে। তাহলে কিভাবে গ্লুকোজ তৈরি করবে, আমরা দেখতে পাচ্ছি প্রথমত এই যে প্রোপায়োনেটের কথাই বলি, প্রোপায়োনেট কিন্তু ডাইরেক্টলি আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাকসিনিল কোয়েতে কনভার্ট হয়ে যেতে পারে। সাকসিনিল কোয়ে আমরা জানি একটা ক্রেব সাইকেলের ইন্টারমিডিয়েট, সেটা তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাকসিনিল কোয়ে থেকে অক্সালো অ্যাসিড তৈরি হবেই, নর্মালি তৈরি হয় ক্রেব সাইকেলে। তো সেই অক্সালো অ্যাসিডটা আবার সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে যাবে এবং সেটা ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ এনজাইমের প্রেজেন্সে আবার ফসফেনল পাইরুভেট তৈরি করবে এবং ওদিকে গ্লুকোজ তৈরি হয়ে যাবে, যেভাবে আমরা বললাম একটু আগে। তাহলে প্রোপায়োনেট থেকে কিন্তু গ্লুকোজ তৈরি হতে পারে। এবার আমরা দেখব ল্যাকটেট থেকে কিভাবে তৈরি হয়। ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইম কিন্তু ডিরেক্টলি পাইরুভেটে কনভার্ট হয়ে যেতে পারে, এবং পাইরুভেট থেকে কনভার্ট হলে আবার সেই পাইরুভেটটা আবার অক্সালো অ্যাসিডে আসবে এবং সেই অক্সালো অ্যাসিডে এসে সেটা পাইরুভেট মানে অক্সালো অ্যাসিডে কনভার্ট হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভেট কার্বক্সিকাইনেজ এনজাইমের সাহায্যে, এবং যেভাবে আমরা বললাম অক্সালো অ্যাসিড থেকে আবার তোমার ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ আবার ফসফেনল পাইরুভেট তৈরি করবে এবং গ্লুকোজ তৈরি হবে। তাহলে ল্যাকটেট থেকেও আমরা দেখলাম গ্লুকোজ তৈরি হতে পারে। এবার আমরা দেখব গ্লিসারল থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হতে পারে। গ্লিসারল থেকে প্রথমেই আমরা দেখব গ্লিসারল 3 ফসফেট তৈরি হয়ে যাবে, এবং গ্লিসারল 3 ফসফেট থেকে তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, সেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার ডিরেক্টলি গ্লুকোজ 1,6 এই তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট হবে। সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়ে গেলে সেখান থেকে আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের এনজাইম দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে দেবে। তাহলে এইভাবেই কিন্তু গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা চলতে থাকে। আশা করি তোমাদের বোঝা গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা নিশ্চয়ই বলবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।